গোপেশ চন্দ্র রায় এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ক্লাস থেকে যা জানতে পারবেন অ্যানিমিয়া লিউকেমিয়া এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের ইমিউনিটি সিস্টেম এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। রক্তক্ষরণ শক এই বিষয়টা আলোচনা করা হবে। তো এই যে অ্যানিমিয়া এটা নিয়ে কিন্তু এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, রক্ত স্বল্পতা এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। যেহেতু আলোচনা করা হয়েছিল সেহেতু আমি মনে করি আপনাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, তারপর আবার পুনরায় আলোচনা করব। আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন, আপনাদের জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করবেন, তাহলে হবে কি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার ফার্স্টে কিছু কণা দেখা যাচ্ছে, দেন দেখা যাচ্ছে যে চোখের নিচে পরীক্ষা হচ্ছে, তারপরে হাতের আঙ্গুলগুলো পরীক্ষা করা হচ্ছে, এবং আরেকটা ছবিতে হচ্ছে যে টায়ার্ডনেস এইরকম শো করছে কিছু একটা। খুব সুন্দর। তো অ্যানিমিয়াটা আসলে কি আপনি বলুন তো। স্যার অ্যানিমিয়া আমরা নর্মালি বুঝি যে রক্ত শূন্যতা, যখন শরীরে রক্তের পরিমাণ কমে যায়, মানে লোহিত রক্তকণিকা, সেটাকে আমরা অ্যানিমিয়া বলে থাকি। খুব সুন্দর। আর কেউ? এখানে তো আরো কয়েকজন উপস্থিত আছেন, আপনারা যদি বলতে চান এর সাথে আরো কিছু সংযোজন করতে চান করতে পারেন। কামরুন নাহার ম্যাডাম, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, কারণ আপনাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে, কারণ আমি বিশ্বাস করি আপনারা আগামীতে হোমিওপ্যাথিতে অবদান রাখবেন এবং আপনার দেশ ও বিদেশে রুগী দেখবেন। যেহেতু দেশ ও বিদেশে রুগী দেখবেন, সেই জন্য আপনাকে সেভাবেই গড়ে তুলতে হবে নিজেকে, যাতে আপনি সেই রুগীগুলো দেখতে পারেন। এই জন্য আমি মনে করি এটা খুবই দরকার আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ, এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই পারবেন, কারণ আপনাদেরকে বর্ণনা করা শিখতে হবে। দেখেন, আপনাকে যদি কোনো সেমিনারে বা কোথাও যদি বলতে বলা হয়, আপনি একটা বিষয় নিয়ে বলেন, আপনি কিভাবে বলবেন? তো সেটাই আমরা আজকের থেকে শুরু করবো, এবং নেক্সট ক্লাস থেকে, আজকে বাংলায় হবে, আগামী ক্লাস থেকে আপনার ইংলিশে হচ্ছে আপনার বর্ণনা করতে হবে, কারণ ডিজিজ সম্পর্কে আপনাকে ইংরেজি থেকেই শিখতে হবে। বাংলাটা আমরা শিখছি ঠিক আছে, কিন্তু এটা ইন্টারন্যাশনালি যদি আপনাকে একটা কনভারসেশন করতে হয়, আপনি যদি একটা পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে চান, তাহলে আপনাকে ইংরেজিতে গুরুত্ব দিতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি সেইটা যদি এখন থেকে চিন্তা করেন যে না আমি বাইরের কান্ট্রিতে রোগী দেখবো, তাহলে আপনি ইংরেজি কনভারসেশন করবেন, এবং আমাদের এখানে সম্পূর্ণ ক্লাসটাই হবে ডায়ালগ টাইপের, অর্থাৎ আপনাকে আমি প্রশ্ন করব অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে, আপনি সেটা উত্তর দিবেন। আহ, মানে আমরা যেভাবে কথোপকথন করি না, ঠিক সেইভাবে। অনেক দুশ্চিন্তা করার বা কোনো কিছু না, যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি সেটার উত্তর দিবেন, আবার আপনি আরেকটা প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দিব, সেইভাবে কিন্তু আমি চাচ্ছি যে আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো পরিচালনা করতে। আমার কথাটা কি আপনি বুঝতে পেরেছেন বা আপনার বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে অ্যানিমিয়া সম্পর্কে কিন্তু আমি গত এক ক্লাস আগে আলোচনা করেছিলাম, যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলছি। অনেকে এটা রক্ত শূন্যতা বলে, যে যেভাবে বলি না কেন, মূল কাজটা হচ্ছে আমাদের শরীরের যে রক্তের লোহিত কণিকা, যে রক্ত কণিকা যে মাত্রায় থাকা দরকার তার থেকে কমে গেলে তাকে রক্ত স্বল্পতা বলে। এখন রক্ত স্বল্পতা আমরা সাধারণত কিভাবে দেখি? চোখের নিচে, চোখের নাকে, আমাদের যে নখ আছে সেই নখের ডগাটা দেখা হয়, জিহ্বার রং ফ্যাকাশে থাকে, এগুলো ফিজিক্যাল সিমটম। এই সিমটমটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এর সাথে কিছু রক্তের পরীক্ষা করা হয়। সেই রক্তের পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হই যে বিশেষ করে আপনার সিবিসি করা হয়, যেখানে হিমোগ্লোবিন লেভেল দেখা হয়, হিমোগ্লোবিন লেভেলের পার্সেন্টেজ অনুসারে আমরা এটা কনফার্ম হই যে এই রোগীটা রক্ত স্বল্পতা রয়েছে। এখন কোন কোন জায়গায় রক্ত স্বল্পতা, কোন কোন জায়গায় রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা হচ্ছে রক্ত না থাকা বা কমে যাওয়া, রক্ত স্বল্পতার একই অর্থ। তবে এখানে আপনাদেরকে যে জিনিসটা সব থেকে গুরুত্ব দিতে হবে যে কোন, আমাদের রক্তে তো অনেকগুলো উপাদান রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমাদের রক্তে
রক্তের লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা সংক্ষেপে বলবো আরবিসি, অর্থাৎ এই আরবিসি স্বাভাবিক থেকে অনেক কমে যাচ্ছে। এখন এই তথ্যগুলো আমরা কোথা থেকে নিব? দ্য ওয়ার্ল্ড ব্যুরো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো নিব। যখন দেখেন আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে লেটেস্ট যদি তথ্যটা নেন, এটা হচ্ছে সব থেকে কারেক্ট এবং এই তথ্যটা সব থেকে গ্রহণযোগ্য। এখন আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আপনার একটা পলিসি করেছে, অ্যানিমিয়া পলিসি, সেটা 2025 সালের জন্য তারা একটা টার্গেট নিয়েছে, গ্লোবাল নিউট্রিশন টার্গেট। এবার গ্লোবাল নিউট্রিশন টার্গেট নিয়েছে, এরা হচ্ছে আপনার 50% রিডিউস করবে অ্যানিমিয়া, এবং এটা কখন? রিপ্রোডাক্টিভ এজের সময়, যে তাদের যে রক্তের স্বল্পতাটা সেটা কি করবে? রিডিউস করবে। তার জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছে। এই যে গাইডলাইন গুলো নিয়েছে, এই গাইডলাইন গুলো আমরা কি করবো? আমাদের পেশেন্টকে বোঝাবো। আমার কাছে যদি লেটেস্ট ইনফরমেশন থাকে, আপনি হচ্ছেন একজন ডক্টর, আপনি কাউন্সিলিং করবেন, একজন গুড কনসালটেন্ট হতে হবে, আপনি পরামর্শ দিবেন এবং তাদেরকে একদম অত্যাধুনিক তথ্যটা দিয়ে তাদের সাথে সারা পৃথিবীতে ঘুটে যাওয়া সকল রিসার্চের যে টার্মে যে রুগীটা আপনি দেখবেন তার কাছ থেকে আপনি সেই তথ্যগুলো দিবেন। ঠিক আছে? তারপরে যেমন অথেন্টিক ডকুমেন্ট দিতে হবে। আপনি যদি কোনো পত্রিকার কথা বলেন, তাহলে সেই পত্রিকাটা অবশ্যই আপনার একটা পেপার কাটিং রাখবেন, যদি তিনি দেখতে চায় আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? তো এখন বর্তমান সময় অ্যানিমিয়া এটা একটা মারাত্মক আকার ধারণ করেছে, রক্ত স্বল্পতা সারা পৃথিবী ব্যাপী। সাধারণত এটা মহিলা শিশুরা এই রোগে বেশি ভুগছে, পুরুষরাও ভুগছে। তবে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে অ্যানিমিয়া কিন্তু অনেক বড় একটা সমস্যা। একটা পরিসংখ্যানে বলছে বিশ্বজুড়ে প্রায় 15 থেকে 50 বছর বয়সী 60 কোটি বেশি মহিলা রক্ত স্বল্পতায় ভুগছে। আমাদের দেশে অন্তত 50% বেশি। এখন রক্ত স্বল্পতায় যখন ভুগছে, তাহলে আমাদের এর লক্ষণগুলো আমরা জানবো। আমি গত ক্লাসে আলোচনা করেছি, আপনার কি কাইন্ডলি কেউ বলতে পারবেন আগের ক্লাস আলোচনা করা হয়েছিল রক্ত স্বল্পতা কয়েকটা লক্ষণ? স্যার অ্যানিমিয়া হলে নর্মালি অ্যাট ফার্স্ট যে জিনিসটা হয় যে টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে, যে কোনো কাজে কর্ম করতে গেলে সে খুব সহজে মানে টায়ার্ড হয়ে যায়। আর দ্বিতীয় সেকেন্ডলি কি হয়, তার অ্যাপিয়ারেন্স এর মধ্যে বোঝা যায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কেমন জীর্ণ শীর্ণ হয়ে যায়। এবং হচ্ছে সে যখন চলাফেরা করে তার বুকের মধ্যে মনে হয় যে ধড়ফড় করছে, বা সে চলতে পারছে না, হাত পা গুলো কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম। তার মধ্যে হচ্ছে দ্রুত সে শ্বাস প্রশ্বাস নিতে থাকে এবং ক্ষুধা মন্দা থাকে তার ভেতরে একটা। তারপরে হচ্ছে যে হাত পা গুলো কেমন ফোলা ফোলা থাকে এবং তার মাথা ঘোরে এবং কম দেখে এবং মাঝে মধ্যে মনে হয় যে তার বমি বমি ভাব আছে এইরকম। ধন্যবাদ স্যার। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। এখন এই যে বিষয়টা সে বললো, এটা হচ্ছে স্বাভাবিক লক্ষণ। এখন এই লক্ষণ ছাড়া কি আর লক্ষণ নেই? আছে। এখন আমাদের লক্ষণ হচ্ছে 2-3 ক্যাটাগরিতে হয়ে থাকে। দেখেন আপনাদের যখন যেটা বর্ণনা করবেন, আহ, একটা হচ্ছে কমন লক্ষণ, এটা হচ্ছে সাধারণ লক্ষণ, এটা ম্যাক্সিমাম সবাই জানে। আপনাকে জানতে হবে আরো কিছু বিশেষ কারণ, কিছু লক্ষণ আহ জানতে হবে। যেমন আমরা লক্ষণের যদি শ্রেণী বিভাগ করি, আমাদের যে হোমিওপ্যাথিতে আপনি দেখেন যে আমরা লক্ষণের শ্রেণীকরণ করা হয় না, শ্রেণী বিভাগ করা হয় না, আমাদের লক্ষণ মূল্যায়ন করতে হয় না, যে গুরুত্বপূর্ণ লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ আমরা এভাবে করি কিনা বলেন? জি স্যার। তো যদি আমরা লক্ষণ এভাবে করি, তাহলে আমাদের যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, তাহলে সেখানে আপনার অ্যানিমিয়ার যে লক্ষণগুলো আছে এটাকে সাধারণত তারা কয়টা ভাগ করেছে? 2টা ভাগ করেছে। এবার এই 2টা ভাগের মধ্যে আমরা যদি চিন্তা করি, অ্যানিমিয়া লেভেল ওরা বিভিন্ন দেশ ক্যাটাগরি করেছে এবং এগুলো নিয়ে কিন্তু গবেষণা করে চলেছে প্রতিনিয়ত।
গবেষণা চলছে, এবং এই গবেষণা অনুসারে দেখা যাচ্ছে আমরা একটা রেজাল্ট বলবো, যে রেজাল্টটা হবে কি আন্তর্জাতিক একটা মানসম্পন্ন বিষয় হবে। আবার বিভিন্ন প্রতিষ্ঠান, যারা অথেন্টিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদের গুরুত্ব রয়েছে বাংলাদেশে, তো তাদের আমরা বিভিন্ন হসপিটালের ডাটাটা নিতে পারি। যেমন শেখ মুজিবুর রহমান, আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটি, বার্ডেম হসপিটাল, তারপর পিজি, এই সকল হসপিটালের যে তাদের কথা কিন্তু মানুষ একটা ভ্যালু দেয়। তো সিমটম এর মধ্যে আমরা যেটা সে বললো, তো আজকের থেকে আমরা আস্তে আস্তে করবো ইংলিশটাকে বেশিরভাগ আলোচনা করার জন্য। কারণ আমাদের যখন আপনি প্রেসক্রিপশন করবেন বা আপনি যখন লিখবেন চিফ কমপ্লেনে, আপনি তো আর বাংলায় লিখতে পারবেন না। সেই জন্য আমি মনে করি আস্তে আস্তে আমাদেরকে মূল উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হবে। আপনার সিমটম এবং কমপ্লিকেশন, সেখানে আপনি বলবেন there is a lot of symptoms in anemia patient, like dizziness, lightly headache, they feel person weakness and fatigue, first of irregular heartbeat, chest pain, temporary inflamed tongue, sore tongue, skin, well, there is some rashes, dryness, especially bruised, restlessness, leg syndrome, RSL, with results and in movement in the lower legs. They feel the shortness of breath, cold hands and feet, pain in the bones and joints. Sometimes they are belly. Um, there is some growth related issue in children and teenagers. Uh, and in every anemic patient, they feel loss of appetite, especially seen in infant and young children. তো এভাবে আমরা কিন্তু বর্ণনা করতে হবে। এরপরে ধরেন আপনি যেটাই বলেন না কেন, কারণ আপনি যেটা বলবেন সেই বিষয়টা আপনাকে, যখন আপনি আজকের থেকে ইংরেজিতে চর্চাটা শুরু করবেন, তখন কি হবে যে আপনি প্রেসক্রিপশন যখন লিখবেন তখন আপনি তো ইংরেজিতে লিখবেন, আপনি কিন্তু বাংলায় লেখার চেষ্টা করবেন না। কেন করবেন না? কারণ আপনি আন্তর্জাতিক ভাবে রোগী দেখবেন। আপনি যদি এখন থেকেই মনে করেন যে আপনার পরিসর শুধু বাংলাদেশ, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখবেন, অবশ্যই দেখবেন। সেখানে দেখার জন্য কম্পিটিশনে আপনার ডাক্তারের অসংখ্য। আপনাকে একই কাজ, শিক্ষার একটা কথা আছে, যারা বিজয়ী তারা অনেক কাজ করে না, তাই একই কাজ ভিন্নভাবে করে, ভিন্ন আঙ্গিকে করে। আপনাকে ডাক্তারদের মধ্যে কম্পিটিশন অনেক আছে, আপনি সেই কম্পিটিশনে কি তাদের কাতারে যাবেন, না এমন ইউনিক কিছু করবেন যেখান থেকে আপনি একটু এগিয়ে যান? আপনার বলতে হবে, বলুন তো। আমার সাথে আপনার একমত না দ্বিমত? একমত স্যার। আপনি যদি আপনার প্রেসক্রিপশনটা খুব সুন্দরভাবে ইংরেজিতে লেখেন, রুগী বলছে যে আমার চুল পড়ে যাচ্ছে, তা আপনি লিখবেন হেয়ার লস ইন প্রেগনেন্ট ওম্যান ক্যান হ্যাভ প্রিমেচুয়ার চাইল্ড বার্থ, দ্য কজেশন অ্যানিমিয়া, and every time when we think to talk in English, we can. So let's start to talk. তো এইভাবে আপনি যখন তার সাথে আস্তে আস্তে চিন্তা করবেন, আপনি নিজেকে আজকের থেকে কল্পনা করবেন একজন গুড ডক্টর, গুড ফিজিশিয়ান, যারা ইন্টারন্যাশনাল রোগী দেখে তাদেরকে আপনি তাকে অনুকরণ করবেন, যে আন্তর্জাতিকভাবে রোগী দেখছে তাদের অভ্যাস। দেখেন একজন ভালো ডাক্তার যখন যিনি দেশ বিদেশে রোগী দেখেন, তিনি দোভাষী বা ৩-৪টা ভাষা জানেন। কিন্তু আমাদের হ্যানিম্যান স্যার, ক্রিশ্চিয়ান ফেডরিক হ্যানিম্যান স্যার, স্যামুয়েল হ্যানিম্যান স্যার, উনি কয়টা ভাষা জানতেন বলেন তো? 12টা স্যার। 12টা জানতো, তারপরে 16টা না 18টা উনি জানতেন। অ্যাকচুয়ালি উনি অনেক ভাষাভাষী ছিলেন, উনি অনেক ভাষা জানতেন, বিতর্কে আমরা যাব না, কিন্তু উনি 10টার উপরে জানতেন, সহজ হিসাব। আমার কথাটা ঠিক না ভুল বলেন? উনি বহু ভাষাবিদ ছিলেন, উনি অনেক ভাষা জানতেন। তো আপনাকে, যেহেতু আমরা হোমিওপ্যাথি চর্চা করবো, তাহলে আমরা আমাদের গুরুকে অনুকরণ করব, ঠিক না ভুল?
জি স্যার। অন্য প্রফেশনের ডাক্তাররা যদি একটা ভাষা জেনে থাকে, দুটো ভাষা জেনে থাকে, কিন্তু আপনি হোমিওপ্যাথি করছেন যে হোমিওপ্যাথ, আপনাকে বহু ভাষা সম্পর্কে জানতে হবে, কারণ আপনি হোমিওপ্যাথি করবেন, অন্য কিছু করবেন না। তো যদি হোমিওপ্যাথি করেন তাহলে আপনাকে একজন গুরু অনুকরণ করতে হবে। আমি মনে করি আমাদের জন্য বেস্ট গুরু হচ্ছে হ্যানিম্যান স্যার, এবং তার সকল কিছু বর্ণনা করে গেছেন অর্গান অফ মেডিসিনে। এরপর কেন্ট স্যার, তারপরে আপনার কনস্ট্যান্ট হ্যারিং স্যার। তো এই ধরনের যারা রয়েছেন তাদেরকে আমরা অনুকরণ করব। তারা হচ্ছেন আমাদের গুরু, তাদের বই হচ্ছে আমাদের পাথেয়, এবং সেটাকে অনুকরণ করার জন্য আমরা সহায়তা নিব আমাদের ইনস্ট্রাক্টর, যেমন আপনি মডারেটর বলেন বা ইনস্ট্রাক্টর বলেন, আপনি আমার সহায়তা নেবেন, কিন্তু আমি কিন্তু আপনার গুরু নই। গুরু হচ্ছে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার, আমাদের ক্রিশ্চিয়ানো আমাদের যে হ্যানিম্যান স্যার, তাহলে উনি রয়েছেন। এবং তার সমসাময়িক যতজন আপনার স্বনামধন্য যারা হোমিওপ্যাথিতে একদম প্রতিষ্ঠিত, ঠিক আছে, যাদের বর্ণনা না করলেন না আমাদের, তাদেরকেই কিন্তু আমরা কি করব, গুরু মানবো। আপনার যাকে ভালো লাগে তাদেরকে আপনি আগে সিলেক্ট করবেন, তার জীবনীটা পড়বেন, কতটা স্ট্রাগল করেছে, এবং তারা দেখেন সর্বোচ্চ মানে মেধাবী ছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আহ, একদম ক্লিয়ারলি আপনাকে মাথায় থাকতে হবে। দুইয়ে দুইয়ে চার। আমরা যখন দেখেন, আমরা ছোটবেলায় আমরা যখন নামটা পড়তাম, যদি আমাদেরকে যে কোনো এক ঘরের নামটা বলা হতো ছোটবেলায়, তখন আমরা কি করতাম, যদি তিন ঘরের নামটা বলতো, আমরা তখন খুব সহজেই আমরা কি বলতে পারতাম, পারতাম না। যদি বলা হতো যে কোনো একটা, আপনি ছোটবেলার কথা মনে করেন, একটা নামটার কথা বললে আপনার ধরেন 9 ঘরের নামটা বলা হয়েছে, তখন 9 নং 81 হলো। আপনার যা 9 নং 81 যার মুখস্থ আছে, সে কিন্তু সহজেই বাচ্চারা বলতে পারে। কিন্তু যদি আপনার 19 ঘরের নামটা বলা হয়, বা আপনার আপনার 19 ঘরে যদি কেউ নামটা বলতো, তখন কিন্তু বাচ্চারা কিন্তু ওটা সহজে পারে না। পারে কি, যদি তার মুখস্থ না থাকে। 19, 6 19 কত, তখন 6 19 বললে ওই যে পারে না বাচ্চা, সে কি করবে, 19 গুণ 6, তারপরে 19-এর সাথে 9 গুণ দিবে, তারপরে 14 হবে, তারপরে এই টোটালটা সে একটু সময় নিয়ে টোটাল আপনার 6-এর সাথে গুণ করে 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 তারপরে সে 114 করবে। কিন্তু আপনার যখন 19-এর ঘরে নামটা জানেন, তখন তো আপনি জানবেন যে 6 19 114। তাহলে এই যে ব্যাপারটা, আমরা যখন একটা জিনিস জানি তখন কিন্তু আমাদের কাছে এটা সহজ, কিন্তু যখন সেটা জানি না তখন কিন্তু সেটা আস্তে আস্তে করতে হয়। তো আপনারা যখন আস্তে আস্তে এখন শুরু করছেন, যখন এই জিনিসটা রপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনি চিপ কমপ্লেন খুব সুন্দরভাবে আপনি সবকিছু বর্ণনা করবেন। এবং আপনি যখন এই অ্যানাটমিক্যাল টার্মিনোলজি খুব ভালো করে জানবেন, আপনি তখন রেপার্টরি খুব সহজে করতে পারবেন, কারণ এইগুলোর সাথে আপনার কিছু ল্যাটিন ওয়ার্ড রয়েছে। আপনি যখন দেখবেন যে ডিপ্রেশন ডিপ্রেশন, তাহলে আমি মাইন্ডের মধ্যে পাবো, আমি তাহলে মাইন্ডের কোন জায়গা পাবো, এইখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। তবে ডিলিউশন, এই বিষয়গুলো যখন আপনি লিখবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এক একটা রুব্রিকও আপনি সহজে করতে পারবেন। আপনি সেগুলো রুব্রিক থেকে আপনার রেমেডি সিলেকশনের জন্য আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষণ সমষ্টি, সেটা আপনি করতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের শিখতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসই আমাদেরকে প্রত্যেকের অংশগ্রহণই করা লাগবে, কারণ আমরা তো ভালো হতে চাই নাকি, এখানে যারা আছে আমরা সবাই বেস্ট ডক্টর হতে চাই না নাকি? আমরা এখানে সবাই যারা আছি প্রত্যেকে ভালো ডাক্তার হব, না গতানুগতিক ডাক্তার হব, যারা দিনকে দেখে বলবে যে তোমার দোকান খুলবা কখন, এটা বলবে না, বলবে যে ডাক্তার স্যার আপনি আপনার চেম্বারটা কখন আসবেন, কোনটা আপনার শুনতে চান রোগীর কাছে? স্যার আপনার চেম্বারটা কখন মানে ইয়া চেম্বারে হবে? কখন আসবেন খুলবে বলে না, স্যার আপনি চেম্বারে কখন আসবেন, কারণ আপনি একজন ডাক্তার। আর আপনি যখন নর্মাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাকে এ তোমার দোকান কখন খুলবা, আজকে তোমার দোকানে আসবা, এই কথাটা কিন্তু রোগী বলবে। কারণ আপনি ওষুধ বিক্রি করেন, তার মানে আপনি দোকানদার। আপনি কি করবেন, আপনি কি হবেন, আপনি ভাবতে হবে, আপনাকে ভাবা লাগবে। আর যদি আপনি মনে করেন যে না আমি সত্যি একজন একজন আদর্শ ডাক্তার হব, আমাকে সবাই একজন বলবেন, উম, আমি গর্ববোধ করবো যে আমি একজন হোমিওপ্যাথ,
হোমিওপ্যাথ মানে হচ্ছে গর্বের একটা বিষয়। এই গর্বের বিষয়টা করতে গেলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন অ্যানিমিয়ার জন্য আপনার আমাদের বেশ কিছু বিষয় থাকে, যে কারণে আমাদের অ্যানিমিয়া, রক্তের এই রোগগুলো কিন্তু দিন দিন বেড়ে চলেছে। কি কারণে বাড়ে সেইগুলো আমরা জানবো। আপনারা বলেন তো অ্যানিমিয়া কি কারণে বাড়ে, বা কাদের কাদের অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি আছে? lack of nutrition, um, poverty, vitamin deficiency of vitamin, and suffering from chronic disease. Thank you. খুব সুন্দর। তো এখানে আপনি বলতে পারেন ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড, ঠিক আছে, আপনাকে উল্লেখ করতে হবে, কারণ আপনি ফলিক অ্যাসিড আপনাকে কিন্তু খাবারের মধ্যে আছে। এটা কিন্তু অ্যালোপ্যাথিতে তারা ফলিক অ্যাসিড লেখে, প্রেসক্রিপশন করে। ভিটামিন বি টুয়েলভ কিন্তু তারা লেখে, ক্যালসিয়াম লেখে। তাহলে আপনাকে জানতে হবে মাল্টিভিটামিন হিসেবে আপনি 5 ফস রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে। তারপর আপনার ভিটামিন বি 12 এর জন্য আপনি আমাদের ভিটামিন ডি কিন্তু আছে। আপনারা কি জানেন ভিটামিন ডি আছে হোমিওপ্যাথিতে? ডি ভিটামিন আপনার আছে। এ ধরনের অনেক ওষুধ আছে, আপনাদেরকে এগুলো জানতে হবে। এরপরে আপনার এটার আমিষ জাতীয় যত খাবার আছে প্রত্যেকটা ভিটামিন বি 12 রয়েছে। এবারে যে আপনি যেটা বলেছেন ঠিকই, জন্মগত কারণ যেটা রয়েছে সেটা থাকে। এর সাথে কি থাকে, আপনার থ্যালাসেমিয়ার কারণে হতে পারে। তারপরে অনেক রোগ যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে আপনার হিমোগ্লোবিন গুলো ভেঙে যাচ্ছে। তারপরে অনেক গ্রামের দিকে হয় কি, কৃমি থাকে, বাচ্চাদের কৃমি থাকে, হুকম যে কৃমি, পাকস্থলী এবং পাতা কৃমি, ফিতা কৃমি, বিভিন্ন ধরনের কৃমি থাকে। এই কৃমি থাকলেও কিন্তু মানুষ রক্ত স্বল্পতায় ভোগে, এবং তার মধ্যে ক্লান্তিবোধ দেখা যায়, শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়, এগুলো কিন্তু দেখা যায়। তাহলে এই লক্ষণগুলো কিন্তু আপনাকে বর্ণনা করতে হবে। অনেকে আছে ডায়েট করে, এখন উল্টো পাল্টা ডায়েট, মানে মেদ কমাতে গিয়ে যেভাবে ডায়েট করার কথা সেটা না করে উল্টো ভাবে করার কারণেও কিন্তু অনেকে রক্ত স্বল্পতায় ভুগে বা রক্ত স্বল্পতা তৈরি করে, সৃষ্টি করে। কারণ অসময় যে সময় ব্যায়াম করতে হয় না সেই সময় ব্যায়াম করলে আমাদের শরীরের অস্থিসন্ধি থেকে ফ্লুইড বেশি কমে যায়। তো আমাদের যেটা দরকার তার থেকে যদি বেশি কমে যায় তাহলে কি হবে, আমাদের ওজন তো কমবে না, কিন্তু আমরা দুর্বল হয়ে পড়বো। অনেকেই বলে যে কয়েকদিন ডায়েট করে এতটা দুর্বল হয়ে গেছে সেই জন্য সে ডায়েট করাই ছেড়ে দিয়েছে। আসলে কি সেটা উচিত না? আমাদের প্রপার গাইডলাইন মেনে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে আমাদের এই যে করা উচিত। তারপরে আমরা অনেকে আছে যে ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খায় না, খায় কি, আপনার বাজারের থেকে বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট আছে প্রোটিনের জন্য, কিন্তু যে খাবারটা আমাদের ন্যাচারাল সোর্স থেকে যেটা হচ্ছে, আমরা বলি জীবিত খাবার, মৃত খাবার, অর্ধমৃত খাবার। জীবিত খাবার বলতে কি বোঝানো হয় আপনারা বলতে পারবেন কেউ? জীবিত খাবার কি? Sir, fresh fruit কি? Vegetable and fruits কি? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু জীবিত খাবার মূলত কাকে বলা হয়? শুধু আপনি একা বললে তো হবে না, কামরুন নাহার ম্যাম আপনি বলেন, হুসেন আহমেদ আপনি বলতে পারেন, আপনাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। কামরুন নাহার ম্যাম আপনি বলেন, জীবিত খাবার কি? জীবিত খাবার, টাটকা ফ্রেশ খাবার, এগুলো জীব থেকে। হচ্ছে হচ্ছে, আপনি চেষ্টা করেন, হবে। ঠিক আছে, আপনাদের হোসেন আহমেদ আপনি কাইন্ডলি বলুন, আপনি চেষ্টা করুন। স্যার, এর মধ্যে কি ফিশ, এগ, মিট
এগুলো তো ফ্রেশ হচ্ছে আর জীবিতই হচ্ছে, কারণ এগুলো নিয়ে আসি আমরা কেটে তারপর খেয়ে নিই। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে আপনাদেরকে আরো ক্লিয়ার জানতে হবে। দেখেন, জীবিত খাবার মানে যার জীবন আছে। আপনি ডিম অবশ্যই জীবিত, কিন্তু আপনি কি জীবিত খেতে পারবেন? খেতে পারবেন না। সেটা আপনি আধা মৃত অবস্থায় খাবেন, অর্ধেক মৃত। যেমন যখন আপনি ডিমটা সিদ্ধ করলেন, তখন সেটা হলো আধা মৃত, অর্থাৎ হাফ বয়েল। যখন আপনি কাঁচা কাঁচা খাচ্ছেন, সেটা জীবিত অবস্থায় খাচ্ছেন। কথাটা বুঝতে হবে। আগের দিনে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, তারা 100 বছর বেশি বেঁচেছে। কেন জানেন? তারা জীবিত খাবার খেত। অর্থাৎ গাছগাছরা, আপনার বনে যে প্রাকৃতিক খাবারগুলো ছিল তারা খেত। আমাদের পূর্বপুরুষ ধরেন যারা বন জঙ্গল ছিল, তারা সরাসরি পশু মেরে একদম সরাসরি মাংসটা খেত। কিছু কিছু ক্ষেত্রে পোড়াতো, যেটা পোড়ানো হয় সেটা আধা মৃত। আর যখন সেটা রোস্টেড করা হয়, সেটা পুরোপুরি মৃত। অর্থাৎ আপনাকে যখন আপনি জীবিত খাবার খাচ্ছেন, অর্থাৎ সরাসরি যার জীবন আছে সেখান থেকে পারলেন, একটা গাছের থেকে কেবল পেয়ারাটা পেড়ে খেলেন, এটা পুরোপুরি জীবিত খাবার। যখন এটা আপনি ফ্রিজে রাখলেন, 1-2 দিন হয়ে গেল, এটা অর্ধেক মৃত হয়ে গেল, অর্থাৎ সেই জীবনী শক্তিটা ওর মধ্যে থাকছে না। এবং সেটা যখন আরো বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। আর আপনি যখন এটা অনেক রান্না বান্না করলেন, তেল দিলেন, আপনি অনেক রান্না করলেন, যখন সেটা পুরোপুরি মৃত খাবার। এরপরে আপনি যত প্রকার চিপস, স্যান্ডউইচ, স্ন্যাক্স, আপনার যত প্রকার ফাস্টফুড আছে, সব কিন্তু মৃত খাবার। এগুলোর মধ্যে কোনো জীবিত বা সতেজতা ভাবই নেই। আপনি জীবিত খাবার বলতে যত প্রকার স্যালাড আছে, লেটুস পাতা থেকে শুরু করে যত প্রকার আপনি কাঁচা কাঁচা খাচ্ছেন, এটাই সবই জীবিত। এবং এগুলোকে আমাদের খেতে হবে। এগুলো খেলে আমরা খুব ভালো থাকবো। এরপরে ধরেন আপনার শাকসবজি, আমরা যেমন বিভিন্ন প্রকার যে যত প্রকার শাকসবজি আছে, এগুলো সব আমরা খাবো, খাওয়ার কথা বলবো রোগীদেরকে। এখন সবকিছু ঠিক আছে, কিন্তু যে মেয়েদের গর্ভাবস্থায় কিন্তু তারা রক্ত স্বল্পতায় ভোগে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ একটা শরীর দুইটা জীবনের জন্য কি করে, রসদ সরবরাহ করে। অর্থাৎ আপনার মা কি করে, তার সন্তানেরকেও খাবার দেয়, আবার নিজেও খাবার খায়। যার কারণে যে সময় একই খাবার দুই ভাগ হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিকই কিন্তু সেটা কমে যায়। যার কারণে মায়েদের কিন্তু রক্ত স্বল্পতা বেশি হয়ে থাকে। অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ মায়েদের আপনার আয়রন ট্যাবলেট খেতে দেয়, ফলিক অ্যাসিড খেতে দেয়। কেন? কারণ সব ডাক্তার এটা কমন দিয়ে রেখেছে। কারণ কি, এটা বাংলাদেশে মানে সবাই শতকরা 90 ভাগই যখন মায়েরা সন্তান ধারণ করে, তাদের মধ্যে এটার ঘাটতি থাকে। সেই জন্য কিন্তু তাদের এই উপাদানগুলো বলে আপনি বেশি বেশি করে আয়রন ট্যাবলেট খাবেন, ফলিক অ্যাসিড খাবেন। কেন দেওয়া হয়? যাতে তার মধ্যে অ্যানিমিয়া তৈরি না হয়। এই জন্য কিন্তু এইটা করা হয়। যদি 7-এর নিচে আপনার হিমোগ্লোবিন কমে আসে, তাহলে কি হবে? ওই রোগীকে সাথে সাথে কিন্তু রক্ত দেওয়া হয়। ঠিক আছে? এছাড়া আপনি যদি থোর, মোচা, যত প্রকার শাকসবজি আছে, অঙ্কুরিত ছোলা, এই ধরনের খাবার বেশি খেলে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, যার কারণে কিন্তু আমরা ন্যাচারালি খাবারের মাধ্যম থেকে এগুলো পূরণ করতে পারি। আর এটা যখন আমরা, তারপরে যত প্রকার আপনার জিয়াল মাছ আছে, মানে জীবিত যেগুলো রান্না করার পরে, কই মাছও দেখবেন রান্না করার সময় লাভ দেয়, দেয় কিনা? কই মাছ যখন রান্না করেন, এর কারণে ওটা, এই জন্য ধরেন আপনার যাদের রক্ত স্বল্পতা আছে তাদেরকে বলা হয় বেশি বেশি করে জিয়াল মাছ খাবে, কই মাছ খাবে, এগুলো বলা হয়। এইটাই কারণ। তো আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু আপনার অ্যানিমিয়ার পেশেন্ট পাওয়া যায়, এবং অনেক লক্ষণ থাকে। সেখানে আপনাকে অবশ্যই আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে, এবং তাকে কিছু পরামর্শ খাদ্য খাবারও বলতে হবে। তো আপনারা যারা যারা একটু আগে অংশগ্রহণ করেছিলেন, লক্ষণগুলো বর্ণনা করেছেন, এবং এমনি আমি এর আগের দিনও এটা বর্ণনা করেছিলাম, সেজন্য আজকে আর বর্ণনা করব না। কারণগুলো এটা ছিল, যেমন HIV, এইডস, এবং আপনার হ্যাভ মিনিস্ট্রেশন, এবং প্রেগন্যান্সি, এই তিনটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এবং প্যারাসাইট ইনফেকশন, এটা আমি বলেছি যেহেতু কৃমির একটা ব্যাপার, শুধু কৃমি না,
আটুলি যেগুলো রক্ত খায়, তারপরে আপনার উরস নামে আপনাদের গ্রাম্য এলাকায় এক প্রকার ছার পোকা আছে যেগুলো কিন্তু রক্ত খায়, এক প্রকার মাছি আছে যেগুলো রক্ত খায়। এই ধরনের পোকা যদি আমাদের শরীরে পড়ে বা যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের শরীরে কিন্তু অনুভূতি কমে গেলে তাদেরকে মশা প্রচুর পরিমাণে রক্ত খায় এবং সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আর জিনগত রোগ যেটা থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া বলা হয়, তো এই দুইটা রোগ কিন্তু খুবই মারাত্মক। এখন রক্ত স্বল্পতার কারণ কিন্তু এই সকল রোগের কারণে হচ্ছে, তো সেই রোগগুলো আমরা বলবো। এবং এই রোগ সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে, কারণ রক্তক্ষয়ের কারণটা যদি আপনি সঠিক না জানেন, তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন কি করে? অনেকে আছে যে কোন একটা ওষুধ খাচ্ছে, যেটা আপনার এন্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো বলা হচ্ছে, বা অনেকে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমের জন্য আপনার ওষুধ খায়। এখন এই ধরনের ওষুধ খাওয়ার কারণেও কিন্তু তার রক্ত কমতে পারে, বা তার অপারেশন করা হয়েছে, যে কোনো অপারেশন হলে তার কিন্তু সেইখান থেকে রক্তক্ষরণ হয়, যার কারণে কিন্তু আমাদের রক্ত স্বল্পতা তৈরি হয়। এই জন্য আমাদের সঠিক কারণটা আগে খুঁজে বের করতে হবে, কি কারণে এই রোগটা হচ্ছে, কেন তার শরীরের মধ্যে আরবিসি রেড ব্লাড সেল কমে যাচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এটা যদি আমরা বের করতে পারি, তার জন্য আমরা পিকুলিয়ার যে সিমটম, এই সিমটম গুলো আমাদেরকে খুব সহায়ক সঠিক ওষুধ নির্বাচনের জন্য। এবার দেখতেছেন একজন হার্ট অ্যাটাকের রোগী আসে, আপনি মনে করেন যে এখানে অ্যানিমিয়ার কোনো দরকার নেই বা এটা আমার গুরুত্বপূর্ণ না, কিন্তু যার হার্ট অ্যাটাকের প্রবলেম, যদি মনে করেন যে হার্ট অ্যাটাক হতে পারে, এই ধরনের যদি কারো সম্ভাবনা থাকে, তাদের দেখবেন যে অ্যানিমিয়া থাকলে বা এই লক্ষণ থাকলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে বুকের ব্যথা, নখের ভঙ্গুর, যদি কারো নখটা ভেঙে যায়, যেটা আমরা মাইজমেটিক কজ হিসেবে বলে থাকি। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা জানবো। এবং আপনার কয়েকটা রোগ, বিশেষ করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যখন আমাদের শরীরে পর্যাপ্ত লাল লোহিত রক্তকণিকা তৈরি করতে না পারে, তখন অ্যাপ্লাস্টিক রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে আপনার একটা অটো ইমিউন ডিজিজ বলা হয়, বা বিষাক্ত রাসায়নিক উপাদান যদি কারো শরীরে ঢোকে, তার মধ্যে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তারপরে আপনার সিকেল সেল অ্যানিমিয়া, এটা একটা হিমোলিটিক অ্যানিমিয়া, একজন ব্যক্তির ধরেন তার পিতা মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে, শুধু জমি পায় না, এই ধরনের রোগও কিন্তু উত্তরাধিকার সূত্রে তারা পেয়ে থাকে। হিমোগ্লোবিনের যেভাবে থাকার কথা সেভাবে না থেকে এটা ত্রুটিযুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে? তো এই মানে যেরকম থাকার কথা সেরকম থাকে না, ছোট হয়, কখনো বেঁকানো হয়, গোল হয় না। তো এই ধরনের সমস্যা থাকতেই পারে। এই জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হবে, যেমন আমরা ব্লাডে বললাম সিবিসি, এটা করা যাবে। তারপরে আম, আমরা রক্তের ব্লাড স্মিয়ার করা হয়, তারপর ব্লাডের ডিফারেন্সিয়াল কাউন্ট করে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করা হয়। এই পার্থক্য করার পরে আমরা সঠিক নিরূপণ করতে পারি যে আসলে এটা ভিটামিন ঘটিত কারণে হয়েছে, না প্যারাসাইট ঘটিত কারণে হয়েছে, না অন্য কোনো কারণে হয়েছে, সেটা কিন্তু বোঝা যাবে। এবং হাড়ের কিছু রোগ, যেমন বোন ম্যারো ডিজিজ হলেও কিন্তু অনেক সময় কি হয়, এই রোগটা বেড়ে যায়। তাহলে আমরা এখানে লক্ষণ তো আমরা এগুলো আলোচনা করেছি। এর মধ্যে লিউকোমিয়া, লিউকোমিয়া বা রক্ত অস্থি মজ্জার ক্যান্সার, এটা হচ্ছে রক্তের ক্যান্সার রোগ, লিউকোমিয়া, রক্ত বা অস্থি মজ্জার ক্যান্সার। এখন এই ধরনের রোগ হলে আমরা কয়েকটা অ্যাডভাইজে আমরা লিখি কি আয়রন প্রোফাইল। তো এর মধ্যে আয়রন প্রোফাইলে কি থাকে, আয়রন থাকে, টিআইবিসি থাকে, ক্রিয়েটিনিন থাকে, ট্রান্সফেরিন থাকে। তো এটা কত 3600 টাকা নেয়, এটা থাইরোকেয়ারের যে চার্ট, সেই চার্ট অনুসারে আমি টাকা এবং আপনার পরীক্ষাটা লিখে এখানে তুলে ধরেছি। আয়রন ডেফিসিয়েন্সি প্রোফাইল, এখানে এটা 2000 টাকা নেয়। সিরাম আয়রন, টোটাল আয়রন ব্যান্ডিং ক্যাপাসিটি, টিআইবিসি, টিআইবিসি এটা 1200 টাকা। আপনার স্যামফিটিডিন এটা যদি করা হয় এটা নেয় 1200 টাকা।
সিরাম ফলিক অ্যাসিড, এটা নেয় 2000 টাকা। তারপর আপনার গ্লুকোজ ফসফেট, যেটাকে বলে G6PD, এটা বাংলাদেশে হয় না, এটা বাইরের কান্ট্রি থেকে করায় আনতে হয়, 1500 টাকা নেয়, এটা ইন্ডিয়ায় হয়। আপনার এরিথ্রোপোয়েটিন সিরাম, তারপরে আপনার প্লাজমিন সিরাম, এই যে তিনটে স্টার চিহ্ন, এটা আপনার বাংলাদেশে এই তিনটা পরীক্ষা হয় না, বাইরের দেশে হয়, বিশেষ করে ইন্ডিয়াতে হয়। তো এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি কোনো রোগীকে সঠিকভাবে জানতে চাই যে তার কি রোগ হয়েছে, আপনাকে কি কিন্তু এই পরীক্ষা দিতে হবে, সাথে আপনার ইমেজিং টেস্ট গুলো করাতে হবে, অনেক সময় এমআরআই করানো লাগে, এবং ফিজিক্যালি তো তার লক্ষণগুলো আপনি দেখবেন। দেখার পরে আপনি ওষুধ দেওয়ার আগে তাকে কিছু হোম রেমেডি সাজেস্ট করবেন, কিছু খাদ্য খাওয়ার কথা বলবেন। কোন ধরনের খাদ্য খেতে বলবেন? যেমন বিটরুট, বিটরুটে প্রচুর পরিমাণে কি রয়েছে, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার হিমোগ্লোবিন কাউন্টকে বাড়ায়, সেই ধরনের উপাদানের মধ্যে রয়েছে। এই বিটরুট আমরা খেতে দিতে পারি, তার জুস করে খাবে, বা বিটরুট আপনার ড্রাইড বিটরুট পাওয়া যায়, বিটরুটের গুঁড়া সরাসরি বিট খাওয়া যায় শরবত আকারে। জুস করে তো অনেকেই দেখাচ্ছে ওই শুকনো থাকলে সেটা গুঁড়া পানিতে গুলে জুস মানে গুলে খাচ্ছে। তারপরে আপনার যত প্রকার সাইট্রাস ফ্রুট রয়েছে সেগুলো খাওয়া যাবে, যে কারণ ভিটামিন সি আপনার থাকলে রক্ত খুব দ্রুত পরিবর্তন হয়। যত প্রকার বাংলাদেশের যে লেবু, বিশেষ করে কাগজি লেবু থেকে শুরু করে যত প্রকার লেবু আছে, জাম্বুরা সহ, বিশেষ করে বাতাবি লেবুগুলো খুবই উপকারী। তারপরে আপনারা বলুন তো এরকম কিছু খাদ্য খাবারের নাম বলুন, যাতে আপনাদের মনে হয় আমি আলোচনা করেছি তো। আপনারা বলুন যে আমরা কি কি পথ্য আমরা ওষুধ দেওয়ার আগে তাকে দিতে পারি, বলুন। স্যার আমরা এট ফার্স্ট তাকে বলবো যে ফ্রেশ খাবার খাবে, যাই খাওয়া খাক না কেন একদম ফ্রেশ খাবে, সেটা বাসি পথে যেন না হয়। তারপরে আমরা হচ্ছে যে অ্যাসিড জাতীয় মানে ওই যে লেবু এসব খাবার খাওয়াতে বলতে পারি। তারপরে হচ্ছে যে তার আমরা জানি প্রাকৃতিক ভাবে যে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ খাইতে বলি। তারপরে কিছু মশলা জাতীয় আছে, সেগুলো খালি তার ডাইজেস্টিং এবং তার ব্লাডে প্রভাব পড়ে। এই তো স্যার। হুম, খুব সুন্দর। এইখানে দেখেন ন্যাচারাল রেমেডি বলা হচ্ছে। আমরা প্রথমত যে কোনো রোগে আক্রান্ত হই, দেখেন এই যে আপনাদের যে কোল্ড কফ, যেটা আমি এখন নিজেও ভুগছি, এটা কিন্তু সিজন পরিবর্তন হওয়ার সাথে 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 যে ওষুধ খেতে হবে এমন কোনো কথা নেই। তবে ওষুধ খাওয়া প্রয়োজন, তবে আমরা একটু গরম পানি যদি খাই, একটু আমাদের তো বিভিন্ন মশলা যেগুলো রয়েছে, এবং এখানে আপনার আমাদের হোমিওপ্যাথিক আগের সিস্টেমে দেখেন একটা শিশিতে রয়েছে, আমাদের অল্টারনেটিভের জন্য আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ইজ দ্য বেস্ট মেডিসিন। ঠিক আছে, এটার জন্য ধরেন আমাদের একটা সিম্বল থাকলো। তো আমরা মধু বা এই যে উপাদানগুলো আছে এগুলো খেলে কি হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউন সিস্টেমটা বাড়ে। এখন সাথে আমাদের ওষুধের মধ্যে আমি বেশ কিছু ওষুধ রয়েছে, অন্ততপক্ষে 6-7টা ওষুধ তো কমনলি ব্যবহার করা হয়। আপনার বলুন তো কি কি ওষুধ ব্যবহৃত হয় এখানে, যে দুটো নাম আছে এই দুটো বাদে। হোমিওপ্যাথিতে আমরা কি কি ওষুধ ব্যবহার করতে পারি, বলুন। জাস্টিসিয়া ব্যবহার করে কাশির জন্য অনেক সময়। কাশির জন্য না ম্যাডাম, আপনি মনে হয় সারা ক্লাসে খেয়াল করছিলেন না, আমরা কিন্তু এনিমিয়ার জন্য, অর্থাৎ রক্ত স্বল্পতা, রক্তক্ষরণ, এই বিষয়টার উপরে কিন্তু আজকের আলোচনাটা ছিল। আপনাকে বলতে হবে আমাদের হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো বেশি ব্যবহৃত হয় এই ধরনের রোগের ক্ষেত্রে, জাস্ট ওষুধগুলোর নাম বলুন, আর কোন কোন ওষুধ আমরা ব্যবহার করতে পারি। স্যার এট ফার্স্ট আমরা নর্মালি যেটা জানি চাইনা ইউজ করতে পারি। হুম। চাইনা, চাইনার পরে স্যার আমরা আমার এই মুহূর্তে চাইনা মনে হচ্ছে, তারপরে ওই যে ফস জাতীয় অরামমেট, এটাই মনে হচ্ছে স্যার। খুব থ্যাংক সুন্দর, ইউ। আসলে আপনারা অংশগ্রহণ করেন, দেখেন এখানে দুইটা মেডিসিন তো আমি উল্লেখই করেছি, দেখেন ফেরাম মেটালিকাম,
এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, কিন্তু এর মধ্যে ফস আছে, তাহলে আপনি দুটো মিলালে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ হতো, সেটা হচ্ছে ফেরাম ফস। তো ফেরাম ফস একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা আমরা ব্যবহার করে থাকি। তারপর আপনার আলট্রারিস ফেরিনোসা, এই মেডিসিনটা ব্যবহার করা হয়, এটা মাদার টিংচার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যখন অ্যানিমিয়া পেশেন্ট থাকে, যদি তার মধ্যে বি12 এর ঘাটতি থাকে, যেটা যদি তার মধ্যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি দেখা যায়, এটা কিন্তু নিম্ন শক্তি ব্যবহার করা হয়। অল্ট্রারিস ফেরিনোসা এটা হচ্ছে আপনার নিম্ন শক্তি, অর্থাৎ মাদার টিংচার ব্যবহার করে অনেকে, যারা মাদার টিংচার ব্যবহার করে না তারা 6 শক্তি ব্যবহার করে, বা M/2 M/2 থেকে অনেকে ব্যবহার করে, অনেকে অন ব্যবহার করে। যে এই ধরনের ওষুধ কিন্তু নিম্ন শক্তি ব্যবহার করা হয়, বিশেষ করে হেমোলিটিক এনিমিয়া, থ্যালাসেমিয়া এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন এই দুটোই কি না, আপনি যেটা বলেন চায়না, এটা খুবই ইফেক্টিভ একটা মেডিসিন। তারপরে আমাদের আরো ওষুধ রয়েছে, তার মধ্যে নেটটামিও, যেটা আগের দিন আলোচনা করেছিলাম। কারণ এর যদি ওর সাথে ওয়েট লস থাকে এবং সে যদি প্রচুর পরিমাণে লবণ খাওয়ার অভ্যাস থাকে, আপনি যতই কাঙ্ক্ষিত ওষুধ দেন না কেন, যতই ফলিক ওষুধ খাওয়ান না কেন, যতই আয়রনের ট্যাবলেট খাওয়ান না কেন, যদি রোগী লবণ খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে, সে যদি লুকায় লুকায় লবণ খায় আর যদি তিতা প্রচুর পরিমাণে খায়, কোনো ওষুধেই তাকে ধরবে না যদি নিট্টামিউর না দেওয়া হয়। নিট্টামিউর দিলে আপনি অকল্পনীয় ভাবে দ্রুত ওই রোগীর অ্যানিমিয়া দূর হয়ে যাবে। খুব ভালো একটা ওষুধ নিট্টামিউর আপনার অ্যানিমিয়ার জন্য, যেটা আপনার চেম্বারকে অনেক গুণ আপনার সুনাম বাড়িয়ে দিবে বিভিন্ন রোগের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে জানতে হবে অবশ্যই। এইটার মানে এই না যে আপনি এই কটা ওষুধই দিবেন, আর্সেনিক অ্যালবাম থেকে শুরু করে আপনার যে কোনো, যদি লক্ষণ সাদৃশ্য ওষুধ মেলে, আপনি যেটাই দিবেন না কেন সেটাই রোগীর পরিবর্তন আসবে। তবে আমাদের অথবাকে অ্যানিমিয়ার পেশেন্ট দেখবো, আমি ফেরামেটের টোটাল আমি ম্যাথমেটিকা সম্পর্কে আমার জ্ঞান থাকবে না, আমার অল্ট্রারিস ফেরিনোসার আর সম্পর্কে জ্ঞান থাকবে না, আমি নিট্টামিউর সম্পর্কে জানবো না, তাহলে তো হবে না। আপনাকে এই 8 থেকে 10টা মেডিসিন খুব ভালোভাবে জানা থাকতে হবে, সাথে আপনার রেপার্টরাইজেশনে জ্ঞান থাকা লাগবে, আপনি সঠিক লক্ষণকে জেনে সঠিক রেমেডিটাকে চয়ন করবেন, এবং সেটা দিলে আপনি নাক্স দিয়েও কিন্তু আপনি অ্যানিমিয়ার পেশেন্টকে সুস্থ করতে পারেন। এর অনেক আপনার এরকম বর্ণনা অনেক স্যার দিতে পারবেন যে শুধুমাত্র নাক্স দিয়ে আপনার অ্যানিমিয়া রোগীকে সুস্থ করেছে। তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো ধন্যবাদ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নাহলে আমি 3D মডেলে চলে যাব। স্যার আপনি 3D মডেলে চলে যান। হ্যাঁ, আমি 3D মডেল ওপেন করতেছি। Cells are the basic living units of tissue. তাহলে আমরা যদি রক্ত জানতে চাই, তাহলে আমাদেরকে সেল জানতে হবে, কারণ আমাদের শরীরে অনেক প্রকার সেল রয়েছে, অনেক প্রকার কোষ রয়েছে। ব্লাড সেল, অর্থাৎ আমাদের রক্তটা তো একটা সেল, একটা কোষ। সেল কি করে, আমাদের শরীরে বিভিন্ন মেসেজ দেয়, সবকিছু হয়। এই রক্ত আমাদের শরীরের সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোষ। The genetic information inside each type of cell acts as an instruction manual telling the cell how to function and method. তাহলে আমরা এখান থেকে দেখলাম, এবং আমাদের মধ্যে বেশি আজকে আলোচনার বিষয় যে রেড ব্লাড সেল। ঠিক আছে, রেড ব্লাড সেল অর্থাৎ রক্তের নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো
স্কিনের অন্যান্য সেলটা আজকের আলোচনার মূল বিষয় না, আজকের মূল বিষয় হচ্ছে রক্ত, ব্লাড সেল, আরবিসি, রেড ব্লাড সেল। এবং আমরা যখন বলছি আরেকটা এখানে আমাদের আলোচনা ছিল ইমিউনিটি। ইমিউনিটি সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে আপনাদেরকে জানতে হবে রক্তের যে সেল, এর মধ্যে আপনার ইসোনোফিল দেখতে কেমন, ব্যাসোফিল দেখতে কেমন, বি সেল অর্থাৎ বি লিম্ফোসাইট, টি সেল, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল যেটাকে আমরা মোনোসাইট বলতেছি, তারপর লিম্ফোসাইট রয়েছে, নিউট্রোফিল রয়েছে। এখন নিউট্রোফিল আমাদের শরীরে কি থাকে, নিউট্রোফিল কনজিউমস ব্যাকটেরিয়া থ্রু দা phagocytosis. 60 to 70% of all white blood cell are neutrophil. অর্থাৎ আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা তার মধ্যে 60 থেকে 70% কি নিউট্রোফিল রয়েছে। লিম্ফোসাইট, আমাদের লিম্ফোসাইট হচ্ছে দ্য সেকেন্ড মোস্ট কমন লিউকোসাইট। লিম্ফোসাইটটা কি, লিউকোসাইট। এখন এটা কোথায় পাওয়া যায়, আমাদের লিম্ফ্যাটিক টিস্যু, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড যেটা বলা হচ্ছে তার মধ্যে পাওয়া যায়। এবং আমাদের ব্লাড স্ট্রিম যেটা করা হয়, কালচার করা হয়, সেখানে আমরা কি করি, বিভিন্ন ধরনের লিম্ফোসাইট পাওয়া যায়। এখন এই লিম্ফোসাইটের মধ্যে আমরা এই লিম্ফোসাইটকে যদি ভাগ করা হয়, এটা তিনটা ভাগ করা হচ্ছে। একটা বি লিম্ফোসাইট, বি সেল প্রডিউস অ্যান্টিবডি, আমাদের অ্যান্টিবডি তৈরি করছে কি, বি সেল। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিন্তু অ্যান্টিবায়োটিক কি আসলে কাজ করে? অ্যান্টিবায়োটিক বি সেলকে সাহায্য করে, কিন্তু সাহায্য করছে না ক্ষতি করছে, এটাকে বোঝা কিন্তু খুব বড় দায়। কারণ বর্তমান সময়ে অনেক অটোইমিউন ডিজিজ আমরা পাচ্ছি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। বলবে আমার আগে তো ছিল না, হাত পা চাবাতো, আমার মারও তো চাবাতো, কিন্তু তার তো সে 90 বছর, কেউ বলে যে 100 বছর কাজ করছে, কিন্তু তার তো কোনো সমস্যা নেই, আমি কেন পারছি না? সে পারছে না কারণ হচ্ছে সে যে ওষুধ খাচ্ছে সেটা বি সেলের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবডির উপরে কাজ করে আপনার বি সেলটার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, যার কারণে সেটা সম্ভব হচ্ছে না। টি সেল, টি সেল কি টার্গেট ভাইরাস, ফাঙ্গাস, আপনার ক্যান্সার সেল যেগুলো আছে তার উপর টার্গেট করে ওইটাকে ধ্বংস করে টি সেল। এবার টি সেলের কাজটা আমরা জানবো। ন্যাচারাল কিলার সেল, আপনার যখন একটা ভাইরাস ব্যাকটেরিয়া আসছে তাদেরকে কি করছে, ডিস্ট্রয় করতেছে। ফরেন যত মাইক্রোবস আছে, যে পার্টস গুলো আমাদের শরীরে ঢুকছে, একজন হাঁচি দিচ্ছে প্রতিনিয়ত আমাদের শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু ঢাকছে, কিন্তু এই জীবাণুগুলো আমাদের কিছুই করতে পারে না। কেন পারে না? কারণ আমাদের শরীরে ন্যাচারাল কিলার সেল কি করে, নিজে বলে না ওই যে আপনার কিছু কিছু মানুষ আছে যারা নিজে আত্মহত্যা, মানে নিজেকে মেরে অনেক মানুষকে মারে, নিজের শরীরে বোম ফিট করে নিজে মারা যাবে এবং শত শত মানুষকে মেরে ফেলবে। ন্যাচারাল কিলার সেল নিজে মরে, কিন্তু আমাদের উপকারী কাউকে মারে না। এ মারে শুধুমাত্র ভাইরাস ব্যাকটেরিয়া যে খারাপ জিনিস আছে সেগুলোকে নিজের ভিতরে শরীরে ঢুকায় নিজে মরে যায়, এবং সাথে সবকিছু নিয়ে মরে নিজের শরীরের ভিতরে। এই জন্য অন্য কোষের কোনো ক্ষতি হয় না। এই জন্য ন্যাচারাল কিলার সেল ইজ দ্য বেস্ট সেল অ্যাটাক হওয়া বা যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। ইসোনোফিল আমাদের শরীরের মধ্যে যত প্রকার প্যারাসাইট আছে এদেরকে দূর করে, এবং ইসোনোফিলের কারণে কিন্তু আপনার অ্যালার্জির সমস্যাটা বেড়ে যায়। যেমন হিস্টামিন, অর্থাৎ এন্টি হিস্টামিন দেয় যাতে ইসোনোফিলটা দুর্বল হয়ে যায়। এই জন্য অ্যালার্জি রুগীকে হিস্টামিন জাতীয় ট্যাবলেট দেওয়া হয়। এখন হিস্টামিন ট্যাবলেট দিলে হয় কি, ইসোফিল দুর্বল হয়ে যায় বা ইসোফিল নষ্ট হয়ে যায়, তখন কি করে, আর অ্যালার্জি হয় না। কিন্তু এই অ্যালার্জির জন্য ইসোনোফিল যদি আমি ধ্বংস করে দিই বা একে যদি একদম আটকায় দিই, একে যদি কোনো কাজই না করতে দিই, পরবর্তী ভাইরাস ব্যাকটেরিয়া যখন আসবে, প্যারাসাইট শরীরে ঢুকবে, তখন কি এটা কোনো কাজ করতে পারবে বলেন? এখন ইসোনোফিল ধরেন আপনার খাচ্ছে, অ্যান্টিহিস্টামিনের ওষুধ খাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। অ্যালার্জির সমস্যা আগে কাজ হতো, এখন হয় না। কারণ কি, সেই ইসোনোফিল দুর্বল করতে, কিন্তু ব্যাসোফিল, ব্যাসোফিল তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর একটা উপাদান। এটা কি করে, অ্যালার্জিক্যাল রিয়াকশন যেটা আছে সেটা ন্যাচারালি কিওর করে। কিন্তু আমি ইসোনোফিল দুর্বল করলাম, এখন অ্যালার্জিক্যাল রিয়াকশন হচ্ছে, কিন্তু যেটা আপনার ন্যাচারালি ওটাকে কন্ট্রোল করছে অ্যালার্জিক্যাল রিয়াকশন গুলো, সেই ব্যাসোফিল আমার শরীরে নাই। তাহলে আপনার ওই ইসোনোফিলের যে প্রবলেম, ওইটা যদি অ্যান্টিহিস্টামিন জাতীয় ড্রাগ খাওয়া হয় এবং সেটা যদি কার্যকারিতা হারায় যায়, তারপরে কিন্তু ওই রোগীর অ্যালার্জি সারানো সম্ভব না কারো পক্ষে। মনোসাইট কি করে,
আমাদের ম্যাক্রোফেজেস এর মাধ্যমে কি করে, আমাদের যত প্রকার ইনফেকশন আছে সেই ইনফেকশন গুলো খুব সহজে নির্মূল করে, ক্ষতগুলো পূরণ করে, রিপেয়ার করে। As blood moves through the এখন circulatory system, it puts pressure on আমাদের the walls of blood রক্ত vessels. বুঝতে গেলে Blood pressure ব্লাড is the amount of প্রেশারটা force put বুঝতে on হবে। আমরা blood বলি না vessels. বিপি It মাপে, is ব্লাড caused by the প্রেশার blood মাপে। flow ব্লাড প্রেশার generated দিয়ে by the আমরা heart যখন as it নিঃশ্বাসটা pumps, and পাম্প the হচ্ছে, resistance that blood দেখেন encounters as প্রত্যেকটা it moves পাম্পে through the কি enclosed পরিমাণে, vessel. When the heart আমাদের contracts, blood is pushed out into the arteries. দেখেন কত This দ্রুত force রক্ত pushes পাম্প against the হচ্ছে। vessel দেখেন wall, making একটু blood কাইন্ডলি flow দেখেন। faster under high এখন pressure. যদি আমাদের When the অ্যানিমিয়া হয় ventricles তাহলে আমাদের relax, the অক্সিজেন vessel থাকছে না, walls push back রক্তের and blood flow হিমোগ্লোবিন slows থাকছে না, down, হিমোগ্লোবিন resulting না in থাকলে lower কি pressure. হচ্ছে, The সাথে constant সাথে pumping তার of the heart রক্ত maintains blood স্বল্পতা pressure দেখা and যাচ্ছে, আস্তে supply আস্তে সে throughout রক্ত the body. শূন্যতার দিকে চলে যাচ্ছে। তো বিষয়টা কি ক্লিয়ার হলো? জি স্যার। তাহলে আমাদের রক্ত যদি বুঝতে, তাহলে আমাদের Blood pressure is used as a measure of normal cardiovascular function. The high pressure when the ventricles are কার্ডিওভাস্কুলার contracted and এর the সাথে pressure কিন্তু is highest in the স্ট্রোকটা arteries is গুরুত্বপূর্ণ। called systolic pressure. সিস্টোলিক The point of প্রেশার lowest এবং pressure when the ডায়াস্টোলিক প্রেশার, ventricles are relaxed তাহলে and the semilunar valves আমাদের are closed সিস্টোলিক is ডায়াস্টোলিক called এটা দেখেন, diastolic pressure. এই জিনিসটাই যখন Blood সমস্যা pressure is হচ্ছে commonly recorded তখন by আমাদের measuring both systolic এই যে and হার্টের diastolic ভিতরে রয়েছে, pressures. আমি এর আগের The দিন average আলোচনা systolic করছিলাম pressure is 120 millimeters of mercury. আমাদের The average diastolic যদি pressure প্রেশার is অনেক 70 বেশি to হয়, বলে 80 না millimeters of mercury. 210 280 হয়ে গেল, তার মানে কি তার রক্তের প্রেশারের চাপটা বেশি। এখন যদি অনেক বেশি হয়ে যায়, অনেক জোরে হয়, আপনি যদি একটা রাবারের জিনিস অনেক জোরে টানেন, সেটা ছিঁড়ে যাবে কিনা বলুন তো? খুব জোরে টানলে ওটা ছিঁড়ে যাবে? জি স্যার, ছিঁড়ে যাবে। তো যেটা ছিঁড়ে গেল সেটাই স্ট্রোক। আপনার হার্টে হয়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল, ব্রেনে হলে ব্রেন স্ট্রোক হয়ে গেল, এবং এখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, ইসকেমিক স্ট্রোক। সিম্পল, এই জিনিসগুলো এত জটিল না, কিন্তু আপনাকে মূল মেকানিজম গুলো বুঝতে হবে। অর্থাৎ এই ব্লাড প্রেশার যদি আমার হার্টে হয় তাহলে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, হার্টে প্রবলেম হয়ে গেল, ব্রেনে হলে ব্রেন স্ট্রোক হয়ে গেল। কিন্তু এই একই, কিন্তু রক্তের আপনার উপাদান, অর্থাৎ আমাদের রক্তের ক্ষরণ হলো। বিষয়টা কি এবার বোঝা গেছে? স্ট্রোক আর হার্ট অ্যাটাক আমি বোঝার জন্য বোঝালাম, কিন্তু আগামী ক্লাসে আপনারা স্ট্রোক এবং যে টপিক গুলো আছে সেটা আপনার সংক্ষেপে ইংরেজিতে বোঝাই দিবেন। কথোপকথনের আঙ্গিকে আমি বলবো আপনারা নিজের মতন করে আপনারা বর্ণনা করবেন, তাহলে হবে কি জিনিসটা একদম ক্লিয়ার হবে। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনি প্রথমে নিজের বর্ণনাটা দিলেন, আপনি কে, আপনি কি করেন, আপনি বলার পরে আপনি শুভেচ্ছা বক্তব্য ইংরেজিতে বলে আপনি আপনার যে টপিকটা, আর এখানে তো অনেকগুলো টপিক, ধরেন আজকের আলোচনা আমরা যখন করলাম, আজকের আমাদের তো প্রতিদিন তো মনে হয় আপনার যে রুটিনটা দিয়ে দেওয়া হয় না, এই যে হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে যে আমাদের যে রুটিন গুলো দেওয়া হয়, এই রুটিন গুলো আপনারা রেগুলার দেখবেন। আমাদের তো রুটিন রয়েছে, অনলাইন থেকে তো দেখা যায়। আপনারা দেখেন কি? আপনার কি রুটিনটা দেখেন? দেখি স্যার। হ্যাঁ স্যার, দেখুন। হ্যাঁ, যদি রুটিনটা দেখে থাকেন তাহলে ধরেন আগামী ক্লাস থেকে আমরা এটা, আমার ক্লাসে আমি শুরু করব। এখন কে কি করবে না করবে তা জানি না, আপনাদেরকে আমার ক্লাসে এইভাবেই আপনাদেরকে উপস্থিত থাকতে হবে এবং সেভাবে প্রিপারেশন নিতে হবে। যেমন আজকে রক্তক্ষরণ, শক, ইমিউনিটি নিয়ে আলোচনা। আমি রক্তক্ষরণের একটা ধারণা দিলাম, কিন্তু আমি রক্তক্ষরণ সম্পর্কে, স্ট্রোক সম্পর্কে আপনার বললাম না, বা আমার ইমিউনিটি সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছি, বর্ণনা করেছি, কিন্তু টোটাল ইমিউনিটি কাকে বলে আপনি তখন ইংরেজিতে আপনার পরিচয় দিয়ে আপনি ইমিউনিটি সম্পর্কে 2 মিনিটে একটা বক্তব্য দিবেন, টোটাল 2 মিনিটে একটা বক্তব্য দিবেন, বা রক্তক্ষরণ নিয়ে আপনি 2 মিনিটে একটা বক্তব্য দিবেন, এটা ইংলিশে দিবেন। দেখেন, আপনি যখন ইংলিশে একটা কনভারসেশন তৈরি করবেন,
তাহলে আপনি নিজেকে বলেন, আপনি একটা অডিয়েন্স, আপনি একটা যে কোনো প্রেজেন্টেশন আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করতে চান, আপনি নিজেকে কিভাবে দেখতে চান। তাহলে আপনি যখন 2 মিনিট একটা বক্তব্য দিবেন, তাহলে আপনি 5 মিনিট বক্তব্য দেওয়ার মতো তাহলে আপনাকে লেখা লাগবে। আপনি যখন সেটা লিখবেন তখন আপনি এটা 2 মিনিটের বক্তব্য কিন্তু আপনি যদি চেষ্টা করেন অনেক সহজে করতে পারেন। যেমন আপনার স্ট্রোক সম্পর্কে, রক্তক্ষরণ সম্পর্কে আপনি ইংরেজিতে এটার নাম কি সেটা দিয়ে আপনি বর্ণনা করলেন, ওটার সংজ্ঞা বললেন, ওটা কারণ বললেন, লক্ষণ বললেন, কজেশন বললেন এবং ওর সাথে কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যায় এটা বললেন। এটা বলার পরে আপনি সকলের ধন্যবাদ দিয়ে আপনি সমাপ্ত করলেন। আপনার টাইম কিন্তু 2 মিনিট। তো এই 2 মিনিট কিন্তু আপনারা দিবেন এবং আমি সেটা কাউন্ট করব। কাউন্ট করার পরে আমি আবার আলোচনা করব। আমি মনে করি আমার যদি 1 ঘন্টার ক্লাস হয়, আমরা যদি 5 জন ব্যক্তি থাকে তাহলে 2 মিনিট করে 5 দুগুণে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট আপনাদের জন্য। এই 10 মিনিটের পরে আবার আমি আলোচনা করব। আমি দেখা যাচ্ছে 1 মিনিট বা 2 মিনিট বা প্রথম 5 মিনিট আমি টোটালটা ওভারভিউ একটা আলোচনা করে গেলাম। করার পরে আপনাদের সাথে 3D মডেল নিয়ে আসলাম। 3D মডেলের পরে আপনি বর্ণনা করলেন এক একটা অর্গান ভিত্তিক। আপনি যেমন আপনি স্ট্রোক হলে আমি ব্রেনের একটা ছবি দেখালাম, এবার দেখার পরে আপনি ওইটা নিয়ে বর্ণনা করলেন এবং আপনাকে ওইটা বর্ণনা করতে হবে এবং অ্যানাটমিক্যালি, অর্থাৎ আমাদের ফিজিওলজি অ্যানাটমির ভাষায় আপনি টার্মগুলো ইউজ করবেন। যে কোনো বর্ণনা ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যানাটমিক্যাল টার্মিনোলজি ব্যবহার করতে হবে। ধরেন আপনি স্ট্রোক ব্যবহার বলবেন, তাহলে স্ট্রোককে আমরা সংক্ষেপে কি বলি এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে, না হলে কিন্তু আপনি বর্ণনাটা অতটা ভালো যে একবারই হবে তা না। আপনি শুরুটা করেন, আপনারা শুরু করেন। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন আগামী দিনের বেস্ট ডক্টর বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, আপনি আন্তর্জাতিক ভাবে নিজেকে একজন স্বনামধন্য ডাক্তার হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য আজকে থেকে বদ্ধপরিকর হন। কারণ আমরা চাচ্ছি এমন একটা টিম করবে যারা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ বিদেশে রোগী দেখবে, আগামীতে বিদেশ থেকে বাংলাদেশ আসবে রোগী দেখাতে হোমিওপ্যাথিতে। এটা কেন ভাবতে পারেন না? এটা ভাবে হয়ে গেল। কারণ বাইরের দেশে তো মানুষ, আমরা ডাক্তার দেখাতে যাই, দেখেন বাংলাদেশ থেকে বহু মানুষ ভেলোরে যাচ্ছে, বহু মানুষ অমুক জায়গায় যাচ্ছে। তা আমরা যদি হোমিওপ্যাথিক সেক্টরে এমন একটা হসপিটাল করি যেটা বিদেশ থেকে রোগীরা আসবে, সম্ভব না? আপনি যদি চেষ্টা করেন, সম্ভব না? অসম্ভব কি বলেন? সম্ভব স্যার। হ্যাঁ সম্ভব, তখনই যখন আপনারা সে যোগ্য হবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের হোসেনি স্যার সহ যারা যারা এইখানে আমরা কাজ করে চলেছি, আমাদের একটা বড় স্বপ্ন রয়েছে। আমরা এমন একটা হসপিটাল করবো যেখানে আমাদের এইখানে স্টুডেন্টরা সরাসরি অংশগ্রহণ করবে, ইন্টার্নশিপ থেকে শুরু করে আন্তর্জাতিক মানের কিছু করবো। আন্তর্জাতিক মানের করলে কারা অংশগ্রহণ করতে হবে? আপনারাই তো প্রথম সারির স্টুডেন্ট, আপনাদের সুযোগ বেশি থাকবে। সেই জন্য নিজেকে গড়ে তুলুন, অবশ্যই যোগ্যতা দিয়ে এখানে হতে হবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থাকার জন্য, এবং আমি বিশ্বাস করি আপনারা পারবেন এবং আমি আপনাদের নিয়ে প্রচুর আশাবাদী এবং আপনারা চেষ্টা করেন। শুভরাত্রি। স্যার ধন্যবাদ আপনাকে স্যার। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। গুড নাইট স্যার। তাহলে আগামী ক্লাসে এভাবে প্রিপারেশন নিয়েন। জি স্যার, আমরা ট্রাই করব। আর পরে তো আপনি আসছেন। না, আমি আছি, আপনাদের সাথে আছি, কখনো আপনাদের দুশ্চিন্তা করতে হবে না, কারণ আমি আপনাদের সাথে আছি সার্বক্ষণিক ভাবে। হোসেন আহমেদ নুরি, জি স্যার। আপনি কিন্তু আজকে কিছু বলেননি, তার মানে আগামী ক্লাসে আপনাকে ফার্স্টে বলতে হবে, প্রিপারেশন নিয়েন। আজকে বললে আপনি পরে সময় পেতেন, যেমন ইসমতারা খাতুন, উনাকে আগামী ক্লাসে লাস্টে ধরবো, কারণ উনি প্রত্যেকবারই অংশগ্রহণ করেছেন। কিন্তু আপনার জন্য কিন্তু আগামী ক্লাসে প্রথমে বর্ণনা করতে হবে। যদি আপনি নিজেকে ভালো ডাক্তার করতে চান তাহলে জিজ্ঞাসা করো, আর যদি মনে করেন যে না আমি ভালো ডাক্তার হব না, তাইলে আপনার জন্য আমার এই নিয়ম কানুন বলবৎ নয় আপনার জন্য। এখন আপনি বলেন আপনি কি করবেন? ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। এটাই, চেষ্টা করেন। আমি বিশ্বাস করি আপনার অবশ্যই খুব ভালো করতে পারবেন, কারণ আপনি দেখেন আশার অনেক আলো আছে। আমার কাছে এখন এমন কিছু ইনফরমেশন আছে যে সারা পৃথিবী কোন দিকে যাচ্ছে, আপনি জেনে বিস্মিত হবেন। সবাই, আপনি যদি যোগ্য হতে পারেন আগামীতে আপনি রুগী দেখে পারবেন না। প্রত্যেকটা ডিজিজে হোমিওপ্যাথিতে আপনার অনেক অনেক সায়েন্টিফিক্যালি এভিডেন্স রয়েছে, কিন্তু আমরা সেই তথ্যগুলো জানছি না, যেটা আজকে না, আরো 200 বছর আগের থেকে প্রমাণিত হতে হতে আসছে।
প্রুভ হতে হতে আসছে, যার কোনো সাইড ইফেক্ট নাই, অ্যাডভান্স রেসিডুয়াল সাইড ইফেক্ট নাই। কিন্তু আপনার বর্তমানে যে সকল ওষুধ করা হচ্ছে প্রত্যেকটা সাইড ইফেক্ট হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষতি হচ্ছে, এবং একটা রোগ সারাতে যে 5টা রোগ হচ্ছে। এখন মানুষ যখন বুঝতে পারবে, সত্যতা তো এখন আর চেপে রাখা যাবে না, যেহেতু বিশ্বায়নের যুগ। আপনার নেটে এখন সবাই কিন্তু দেশ বিদেশি মানুষ জানতে পারবে। আপনি যদি একটা লেকচার দেন, আপনি ইংলিশে কনভারসেশন গুলো সারা পৃথিবীতে এটা জানবে না। দেখেন, জি স্যার। তাহলে সারা পৃথিবী যদি জানে, তাহলে আপনি যদি ভালো রিসার্চ করেন, দেখেন ইন্ডিয়াতে আপনার কয়েকদিন আগে একটা গবেষণা, আমাদের ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছিল হোপসেট, তো মেবি ওইখানে রিসার্চে আপনার যে কথাগুলো বলা হলো, অর্থাৎ শুধুমাত্র মানুষের প্রতি না, আপনার গবাদি পশু, ধান, অর্থাৎ এই ধরনের ক্রপস এর উপরে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কাজ করতেছে, এবং বিভিন্ন দেশে অনেক টাকা কিন্তু গবেষণার জন্য দিচ্ছে, হোমিওপ্যাথিক গবেষণার জন্য, রিসার্চের জন্য। তো যদি আমাদের আশেপাশের দেশগুলোতে যদি রিসার্চের জন্য টাকা দেয়, আর আমাদের যেহেতু এখন কাউন্সিল হয়ে গেছে, আমাদের কি সম্ভাবনা নাই যে আমাদের এখানে কিছু বাজেট হওয়ার? বলুন। জি স্যার, 100%। যদি হয়, তাহলে আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার কি সম্ভাবনা নাই সেই গবেষণা অংশগ্রহণ করে একটা গবেষক হিসাবে একটা সম্মানী পাওয়া, একটা ভাতা পাওয়া, বা একটা কিছু পাওয়া? স্যার অবশ্যই। তাহলে কি করতে হবে? নিজেকে গড়ে তুলতে হবে। আর গড়ে তুলতে গেলে আপনাকে খাটতে হবে। আপনি যদি এখন থেকে পরিশ্রম না করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। জি এই স্যার। জন্য আমি চাই আমার ক্লাসের যে কয়জন স্টুডেন্ট আছে, তারা প্রত্যেক অন্ততপক্ষে আমার বিষয়গুলো এগিয়ে থাকুক। এই জন্য আপনারা ইংরেজিতেই প্র্যাকটিস করবেন, এবং ইংরেজিতে আপনাকে লেকচার দিতে হবে, 2 মিনিটের বক্তব্য বলতে হবে এই ডিজিজ গুলো নিয়ে, যে বিষয়টা রয়েছে, টপিকটা রয়েছে। ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। তাহলে আপনি প্রস্তুতি নেন। ইসমতারা খাতুন, আপনিও প্রস্তুতি নেন। আপনারটা লাস্টে নিব, ধরবো, তবে আমাদের হোসেন আহমেদ নুরি সাহেবেরটা আগে ধরবো। শুভরাত্রি সকলকে। জি স্যার, শুভরাত্রি। রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হতো কিন্তু। শুভরাত্রি।